দর্শক, আমার এবং অভিজ্ঞতার তরফ থেকে আপনাদের আজকে আমরা একদিন বিরতি দিয়ে আমাদের ফেসবুক লাইভে ফিরলাম। আমাদের এটা নিয়মিত হয়ে থাকে, আপনারা জেনে থাকেন। গতকালের বিরতি আমাদের ইচ্ছাকৃত বিরতি ছিল। আপনারা জানেন গত পরশুদিন আমাদের সাথে আমাদের কর্মস্থল কর্মপ্রতিষ্ঠানের সর্বোচ্চ নির্বাহী স্যার তিনি এখানে এসেছিলেন আমাদের সাথে লাইভে। আমাদের জিএমসি টিও স্যার আসছিলেন, আমাদের এফআরডি ডিজে ম্যাডাম আসছিলেন, আমাদের সিঙ্গাপুর এক্সচেঞ্জ হাউসের সিও স্যার আমাদের সাথে এসেছিলেন। আমরা খুবই চমৎকার একটা আলোচনা করে ওই দিন নির্ধারিত সময়ে পার করেও প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো আর কি। তো সেখান থেকে আমরা অনেক কিছু জানি, বুঝি, উপকৃত হই। তো সেই চিন্তা থেকে আমরা ভাবলাম যে আমরা তো আসলে একদিন বিরতি নেওয়া যেতে পারি। এর আগে আমাদের একদিন বিরতি ছিল, সেই চিন্তা থেকে বিরতি নেওয়া। আশা করি আমাদের সেদিনকার লাইভ আপনাদের খুবই ভালো লেগেছে, আজকের লাইভ আপনাদের ভালো লাগবে। আপনারা যারা আমাদের দেখছেন তারা জানেন যে আজকে আমাদের বিষয়টা অলরেডি স্ক্রলে দেখাচ্ছে, করোনাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব অনুধাবন। আপনারা জানেন আমরা সেদিন কথা বললাম রেমিটেন্স এর বিষয় নিয়ে, সেখানেও কিন্তু মূলত ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের বিষয়টাই বারবার ফিরে আসছিল। তো সেই চিন্তা থেকে আমরা ভাবলাম যে ডিজিটাল প্রযুক্তির গুরুত্বের ব্যাপারটা আমাদের আরো বেশি করে উপলব্ধি করা দরকার, অনুধাবন করা দরকার। সেজন্য আজকে আমাদের সাথে আলোচনায় দুই গুণী মানুষ আছেন যারা প্রযুক্তির সাথে একদম ওতপ্রোতভাবে যুক্ত, প্রযুক্তি বিষয়ক পড়াশোনা বা শিক্ষক মানুষ, আমাদের শেখার ক্লাস নেন। তো আমি প্রথমে আলোচনা করার পরিচয় করে দিতে চাই পার্থ চক্রবর্তী, উনি সহযোগী অধ্যাপক কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের। আপনাকে আজকে আমাদের এই আলোচনায় স্বাগত। থ্যাংক ইউ তন্ময়দা, আমাকে ইনভাইট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি, আমি যতদূর দেখতে পাচ্ছি আপনি আপনি সিএসই বিভাগের দায়িত্বে আছেন নাকি, ওখানে সহযোগী অধ্যাপক। আমাদের সাথে আরেকজন আছেন আপনারই সহকর্মী মাহমুদা খাতুন আপা, উনি লেকচারার সিএসই বিশ্ববিদ্যালয়ে। মাহমুদা আপা, আপনাকেও স্বাগতম আমাদের লাইভে। ধন্যবাদ দাদা। আমরা আজকে আলোচনা করব আপনাদের দুজনের সাথে এই বিষয়গুলো নিয়ে। তার আগে আমি একটু অভিজ্ঞতাকে ডাকতে চাই। অভিজ্ঞতা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ তন্ময়, শুনতে পাচ্ছি। অভিজ্ঞতা, আমরা বোধহয় করোনাতে আমাদের অনেক ব্যাংক স্যার বা ব্যাংক কর্মী মারা যাচ্ছেন, এগুলো নিয়ে আপনি আমাকে বলছিলেন আপনি বোধহয় সোনালী ব্যাংকের কারো কথা বলছিলেন, একটু জানাবেন কি আমাদের? হ্যাঁ তন্ময়দা, সোনালী ব্যাংকের একজন মারা গেছে, অনেক ব্যাংকারই মারা গেছে ইতিমধ্যে আমরা শুনেছি। প্রায় আমাদের কাছে রেকর্ড, যদিও অ্যাকচুয়াল রেকর্ড নাই, তা 6-7 জন হবে ব্যাংকার মারা গিয়েছে। তার মধ্যে সোনালী ব্যাংকের যে কর্মকর্তা মারা গিয়েছেন, আমি তার নিউজটা পড়েছি, আসলে খুবই মর্মান্তিক। তিনি তার আসলে 9 বছর বিবাহ জীবন ছিল এবং তার কোনো সন্তানের হচ্ছিল না। এমন পর্যায়ে সে টেস্টির বেবির জন্য সে আসলে চেন্নাইতে তার ওয়াইফের করতো। যাই হোক, তার এই সম্প্রতি তার একটা সম্ভবত কন্যা সন্তান, মানে যাক একটা সন্তান হয়েছে, এবং এই করোনাকালীন সময়ের মধ্যেই সন্তানটা ওখানে মানে হয়েছে আর কি, পৃথিবীতে আসছে, আলোর মুখ দেখেছে। এবং এই করোনায় তারা আটকে গিয়েছে, সেই মা মেয়ে সহ তার ফ্যামিলি ওখানে করোনাতে চেন্নাইতে আটকা আছে। এর মধ্যে আপনারা জানেন সোনালী ব্যাংকে একটা প্রমোশন হয়েছে, এই প্রমোশনে ওই অফিসার প্রমোশন পেয়েছে, সে ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছিল যে আসলে তার প্রমোশন হয়েছে, সে অনেক খুশি। এর মধ্যে তার কিন্তু করোনা আক্রান্ত হয় এবং তিনি মারা যান। এটা আসলে মানে খুবই মর্মান্তিক আমার কাছে মনে হয়েছে। এটা আসলে অন্যান্য যে ব্যাংকাররা মারা গিয়েছে তার থেকে এটা আসলে খুবই মর্মান্তিক। আমার খুবই কষ্ট পেয়েছি আমি বিষয়টা নিয়ে। এটা কষ্টের বিষয়। আসলে আমরা যারা হচ্ছে ব্যাংকে একদম ফ্রন্ট থেকে এই সেবাটা দিয়ে যাচ্ছি, তাদের জন্য এটা খুবই একটা দুঃখের বিষয়, হতাশা করার বিষয়, মনোবল ভেঙে দেওয়ার বিষয়। তারপরে আমরা আশা করবো আমাদের যে সহকর্মীরা একদম ফ্রন্ট থেকে কাজ করছেন, সেবাটা চালু রাখছেন, তারা খুব সাহসের সাথে, ধৈর্যের সাথে এই পরিস্থিতি মোকাবেলা করে অনেক স্বাস্থ্যবিধি মেনেই এই সেবাটা চালু রাখবেন। এটা চালু রাখা আসলে খুবই জরুরি আমাদের দেশের জন্য, ব্যাংকের জন্য, সবার জন্য। তো অভিজ্ঞতা, আমরা মূল আলোচনায় চলে যাই, তাই না? তো দর্শক যারা আপনারা আমাদের দেখছেন তারা কিন্তু চাইলে এখানে মন্তব্য করতে পারেন, এবং কেউ যদি লাইভে যুক্ত হতে চান তাহলে অভিজ্ঞতা ইনবক্সে বা মন্তব্য করে জানালে আমরা চেষ্টা করবো আপনাদের যুক্ত করে নেওয়ার জন্য। তো আমরা এখন আলোচনায় চলে যাই। আলোচনা করার যে প্রথমে আমি পার্থ দাদাকে ডাকবো, পার্থ চক্রবর্তী, সহকারী অধ্যাপক সিইসি বিভাগ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়। দাদা, আপনাকে আবারও স্বাগত। কেমন আছেন আপনি? এই তো আমি ভালো আছি, আপনি ভালো আছেন?
হ্যাঁ, ভালো আছি। তার আগে আরেকটা আতঙ্কের কথা বলে দিই যে আমরা অলরেডি জানি যে আমাদের দেশে আমফান ঘূর্ণিঝড় আসার কথা, এটা যে কোনো সময় আঘাত হানতে পারে। তার পূর্বাভাস আমরা পাচ্ছি কিন্তু, এবং হয়তোবা আগামীকালের দিকে মূল আঘাতটা আসবে। কিন্তু অলরেডি কিন্তু আমাদের দেশে আবহাওয়া এক ধরনের গড়বড় লক্ষ্য করা যাচ্ছে। তো আমরা জানি না আমাদের বিদ্যুৎ শেষ পর্যন্ত থাকবে কিনা, এই যে আমরা নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত আছি, নেটওয়ার্কটা শেষ পর্যন্ত ঠিক থাকবে কিনা আর কি, সেই আশঙ্কা মাথায় নিয়ে আমরা বাইকটা চালাই। দেখা যাক কতদূর কি হয়। দর্শকরা আশা করি ব্যাপারটা বুঝতে পারবে। তো দাদা, আমি আপনার সাথে আলোচনা করে আসার আগেই যে বিষয়টা আবারও একটু বলি, করোনাকালীন সময়ে ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব অনুধাবন। তো আসলে তো আমরা এখন এক প্রকার ঘরবন্দি জীবন কাটাচ্ছি, কারোর সাথে মিশতে পারছি না, আগে যেভাবে ফিজিক্যালি মিশতে পারতাম পাচ্ছি না। তো এই করোনার সময় আসলে ডিজিটাল প্রযুক্তির মানে ব্যবহারিক গুরুত্বটা কি, বা হচ্ছে যে মানে এই ডিজিটাল প্রযুক্তি আমাদের এই সময় কতটা রিলিফ দিতে পারে বা কতটা আমাদের ভালো রাখতে পারে? থ্যাংক ইউ দাদা। আসলে আমি যেটা বলতে চাচ্ছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানে দেয়া যেটা করোনা ভাইরাস ডিজিজ 2019, এর অফিসিয়াল নাম হচ্ছে আসলে কোভিড-19। এই যার কথা শুনলেই গোটা বিশ্ব আসলে খুব আঁতকে উঠছে। এবং শুধু আঁতকে উঠাই নয়, মানে তারা দেখা গেছে যে মানে সব বিশ্ব আসলে একই প্রবলেম ফেস করছে দেখে মানে একই কাতারে তারা সবাই একত্রিত হয়ে যুগ্মভাবে কাজ করছে একসাথে রিসার্চ করার মাধ্যমে। তো সেই অনুযায়ী আমরা যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশ খুব ভয়াবহ পরিস্থিতির মধ্যে আসলে আমরা খুব এগিয়ে যাচ্ছি। তার মধ্যে একটা জিনিস আপনি যেটা বললেন আসলে এটা পার্থদা কি আছেন? তন্ময়দা, আমার মনে হচ্ছে আমরা পার্থদাকে কানেকশন মানে তার সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এমন হতে পারে। কারণ আশা করছি চট্টগ্রামের তিনি দিকে কুমিল্লা তো কাছাকাছি, দেখা বিদ্যুৎ চলে যেতে পারে আর কি, এবং হ্যাঁ, সম্ভবত বিদ্যুৎ চলে গেছে। তা আমরা কি মাহমুদা আপাকে পাইতে পারি দাদা? এখন মাহমুদা আপার সাথে আমাদের আলোচনা চালু রাখি। হ্যাঁ, আচ্ছা, আপা আছে আর কি। আপা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আচ্ছা, আমরা হয়তোবা যেটা ভাবছি, পার্থদার মধ্যে বিদ্যুৎই চলে গেছে, কারণ হুট করে তো চলে যাওয়ার কথা না আর কি, তাই না? জি, যাই হোক আপা, আমি পার্থদার সাথে যে প্রশ্ন নিয়ে আলোচনা শুরু করলাম, তো আসলে করোনার সময় তো আমরা এক প্রকার বন্দি জীবন যাপন করছি, বিচ্ছিন্ন জীবন যাপন করছি। তো আসলে এই সময় আমাদের ডিজিটাল প্রযুক্তির ব্যবহারিক গুরুত্বটা কতটুকু আর কি, বা এই ডিজিটাল প্রযুক্তি আমাদের জীবনকে কতটা সহজ করতে পারে এই সময়? জি, ধন্যবাদ দাদা। তো আসলে প্রথমে অভিজ্ঞতা, আসলে বলতে পার্থদা কি চাচ্ছি, ফিরেছে আবার? হ্যাঁ, আমরা তাকে পেয়েছি। আচ্ছা, ম্যাডাম শেষ করুক, পরে। জি, আপনি আলোচনা প্রথমে কন্টিনিউ বলতে করেন, চাই আমরা আপনার কথা শুনি। প্রথমে বলতে চাই যে এই মুহূর্তে যারা লাইভটা দেখছেন বা যারা দেখছেন না, সবাই দোয়া করি যে সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং যার যার বাসায় অবস্থান করছেন। এই বৈশ্বিক এই মহামারীর এই সময়টাতে আসলে খুবই ক্রিটিক্যাল একটা সময় যাচ্ছে আমাদের। তো আমরা আসলে সবকিছু থেকে দূরে আছি, কোথায় আছি, মানে আমরা যার যার মধ্যে আসলে খুবই কমেন্ট অবস্থা, একদম একঘরে জীবনযাপন আসলে আমাদের চলছে। তো আমি কিছু টেকনোলজির কথা বলতে চাই বা কিছু প্রযুক্তির কথা আমি বলতে চাই, যেগুলো আসলে আমাদেরকে সাহায্য করছে যে আমরা আহ, সরাসরি হিউম্যান ইন্টারেকশনটা সাপোর্ট না করেই আমরা হচ্ছে কিভাবে আসলে আমাদের জীবনযাত্রাটাকে সচল রাখতে পারছি ঘরে বসেই। তো প্রথমে যদি আসি যে আমরা আসলে আহ ঘরবন্দি অবস্থায় আছি, তো প্রথমে আমাদের আসলে কি দরকার? আমাদের নেসেসারি যে কমোডিটি গুলো আছে, আমাদের প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, সেগুলো আসলে আমাদের সবার আগে দরকার। তো এগুলোর জন্য আমাদের আছে অনলাইন শপিং, ই কমার্সের যে ওয়েবসাইট গুলো আছে, অথবা যেসব অনলাইন যেসব ওয়েবসাইট গুলো আছে যেগুলো আসলে এসব নিয়ে কাজ করছে। আমরা ইজিলি কিন্তু আমাদের যে কোনো প্রয়োজনীয় আহ, সামগ্রীগুলো আমরা অনলাইনে পারচেস করতে পারছি। এবং উন্নত বিশ্বগুলোতে দেখা যাচ্ছে তারা যে ডেলিভারি দিচ্ছে, তারা কিন্তু হিউম্যান ইন্টারাকশন করছে না, তারা সরাসরি রোবটের মাধ্যমে এই ডেলিভারিটা সম্পন্ন করছে। আমাদের দেশে অতটা মানে ডেভেলপ অবস্থা হয়নি, কিন্তু আমরা কিন্তু এখনো অনলাইন পারচেস করতে পারছি, আমরা ঘরে বসে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র পেয়ে যাচ্ছি।
এরপরে আসি যে আমি কিছু জিনিস কিনলাম, এরপরে আমি তো এখন আমার পেমেন্টে যেতে হবে। পেমেন্টটাও কিন্তু আমি ঘরে বসে করতে পারছি। কিভাবে? আমাদের এখন ইন্টারনেট ব্যাংকিং আছে, মোবাইল ব্যাংকিং আছে। এর মাধ্যমে কিন্তু আমি সহজে, আমি আমার ব্যাংকে যেতে হচ্ছে না, আমি সহজে আমি ঘরে বসে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আমি কিন্তু এই পেমেন্টটা করতে পারছি। এরপরে আসি কাজের ক্ষেত্রে, যে কাজ তো করতে হবে, ঘরে তো আর বসে থাকলে হবে না। আমাদের ইকোনমিকে সচল রাখতে হবে বা আমাদের নিজের লাইভলিহুডটাকে মেনটেন করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের কাজটা ইম্পর্টেন্ট। তো এখানে একটা কনসেপ্ট চলে আসছে যে ওয়ার্ক ফ্রম হোম, আমরা ঘরে থেকেই কাজ করছি। ম্যাক্সিমাম কোম্পানিগুলো এটা অফার করছে এমপ্লয়ীদেরকে যে আপনারা ঘরে থেকেই কাজ করুন, নির্দিষ্ট 9টা 5টা একটা টাইম বাউন্ড আছে। সব কোম্পানিতে হয়তো পসিবল না, যে অনেকগুলোতে হয়তো ফিজিক্যাল ইন্টারাকশনটা ইম্পর্টেন্ট। সেসব কোম্পানিগুলো ছাড়া ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু ওয়ার্ক ফ্রম হোম এই সার্ভিসটা কন্টিনিউ করছে এবং সেটা খুবই ইফেক্টিভ আকারে দেখা দিচ্ছে। এরপরে আসি পড়াশোনার ক্ষেত্রে, যেহেতু শিক্ষকতা করি তো পড়াশোনার দিকটা একটু বলতে হয়। যে এখন আমরা জানি যে 18 মার্চ থেকে আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ। বহির্বিশ্বেও কিন্তু একই অবস্থা, সকল শিক্ষা প্রতিষ্ঠানই বন্ধ। তো এই মুহূর্তে শিক্ষা তো আর থেমে রাখা যাবে না। তো এক্ষেত্রে যেটা হচ্ছে ডিস্টেন্স লার্নিং যে কনসেপ্টটা আসছে, যে আমরা ঘরে বসেই বিভিন্ন জিনিস শিখতে পারছি। তো সেক্ষেত্রে এখন বলতে পারেন যে এই জিনিসগুলো তো আগেও ছিল, অনলাইনে রিসোর্স ছিল, আমরা পড়তাম। কিন্তু কিছু কিছু জিনিস ছিল যে পেড ছিল। তো অনেক ওয়েবসাইট বা অনেক ইউনিভার্সিটি যেটা করেছে, তাদের কোর্স গুলোকে ফ্রি অফার করছে এই করোনা যে মহামারীর যে সিচুয়েশনটা আছে এর মধ্যে। তো যেমন উল্লেখ করতে পারি কোর্সেরা, ইউডেমি, তারা কিন্তু তাদের বিভিন্ন কোর্স গুলো হচ্ছে ফ্রি অ্যাক্সেস দিচ্ছে। এছাড়া বিভিন্ন ওয়েবসাইট আমাদেরকে প্রোভাইড করছে ইবুকস, ফ্রি ইবুকস। আমরা চাইলে যে কোনো বই পড়তে পারছি পছন্দ মতো, আমাদের ফিল্ড রিলেটেড, একদম ফ্রি। এরপর আসি টেলি হেলথ বিষয়ে, যে যেহেতু স্বাস্থ্যের ব্যাপার স্যাপার, যে আমাদের অবশ্যই এখন আসলে দরকার যে আমাদের সুস্থ থাকাটা সবচেয়ে বড় প্রয়োজন, সুস্থ থাকা, এরপর আমরা বাকি জিনিসগুলো দেখবো। তো সেক্ষেত্রে আমরা এখন টেলি হেলথ একটা কনসেপ্ট আসছে, যে আমি ঘরে বসেই আমি আহ, আমার সিমটম গুলো আমি ডাক্তারকে জানাতে পারছি এবং সে আমাকে প্রেসক্রাইব করছে যে আপনি এই পদ্ধতি মেনে চলেন। তো এটা একটা ইফেক্টিভ ওয়ে। এরপরে আসি অনলাইন এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, যে ঘরে বসে আছি, সময় কাটছে না, কি করব? সেক্ষেত্রে কিছু কনসেপ্ট আসছে, যেমন আহ, বিভিন্ন হেরিটেজ সাইট বা মিউজিয়াম গুলো কিছু ভার্চুয়াল ট্যুর অফার করছে এক্ষেত্রে। এছাড়া চাইনিজ ফিল্মগুলো তাদের ফিল্মগুলো অনলাইনে রিলিজ করছে। আচ্ছা, এরপরে আসছে কিছু আচ্ছা ঠিক আছে, তারপরে আসি আমরা কিন্তু চতুর্থ শিল্প শিল্প বিপ্লবের দিকে ধাবিত হচ্ছি, যেখানে হচ্ছে চতুর্থ শিল্প বিপ্লবে একটা বড় ক্রাইটেরিয়াটা এরকম যে আমরা আস্তে আস্তে আমরা মোর হিউম্যানের থেকে আমরা ভিতরে নিজেরা চেঞ্জ হয়ে যাব, আমাদের বডি চেঞ্জ হয়ে যাবে, আমাদের কাজগুলো চেঞ্জ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা কিছু টেকনোলজি ইউজ করতে পারছি, যেমন আইওটি, ইন্টারনেট অফ থিংস। আমরা একটু কথা বলি। এরপরে আসছে ক্লাউড কম্পিউটিং, এই টেকনোলজি গুলো আমরা ইউজ করছি। এবং সর্বোপরি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, যে আমরা এখন হিউম্যান ইন্টারাকশনে যেতে পারছি না, তাহলে যারা ইফেক্টেড তাদেরকে আমরা কিভাবে সার্ভিস দিব? তো সেক্ষেত্রে উন্নত বিশ্বগুলো হচ্ছে রোবট, ড্রোন এগুলো ইউজ করছে। রোবটরা ডিসইনফেক্ট করছে বিভিন্ন সারফেস, তারা ইনফেক্টেড বা আইসোলেশনে যারা আছে সেসব পেশেন্টকে সার্ভিস প্রোভাইড করছে। দাদা আমি কি কথা বলবো? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপু? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি তো আপনার আলোচনা শুনে যেটা আমার মনে হলো, আমাদের জীবনে তো আসলে মানে ঘুমাতে যাওয়া বা ঘুম থেকে ওঠা পুরা ব্যাপারটাই এখন আসলে আমাদের বোধহয় আমরা প্রযুক্তি নির্ভর হয়ে যেতে হবে আর কি আমাদের। বা আসলে আমরা যদি ভালো থাকতে চাই জি জি। তাহলে আসলে প্রযুক্তির বাইরে কোনো কিছু খাওয়ার কোনো সুযোগ আমাদের একেবারেই নাই আর কি।
তো আসলে এই মুহূর্তে আসলে মুহূর্তটা বোধহয় পসিবল এমনই আর না। কি, মানে প্রত্যেকটা ক্ষেত্রে মানে ইচ এভরি আইটেমে আমাদের লাগবে। জি জি। আচ্ছা আপু, আমি আপনার কাছে আবারও ফিরবো। পার্থদাকে বোধহয় আমরা পেয়ে গেলাম, এবং যেমনটা আমি আশঙ্কা করছিলাম যে পার্থদার বিদ্যুৎ চলে গেছে বোধহয়। পার্থদা, আপনার বিদ্যুৎ চলে গেছে সম্ভবত আর কি। হ্যাঁ, আমার এখানে আসলে যেটা বলছিলাম, আসলে বাংলাদেশ খুব ভয়াবহ মুহূর্তের মধ্যে আচ্ছা দিয়ে যাচ্ছে, যেটা পার্থদা, আপনি আপনি কি যেটা আমাকে বললেন শুনতে যে, পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই হলো আর কি। এটা খুবই এমনটা হওয়াটাই স্বাভাবিক আসলে এই সময়। আসলেই তাই, মানে পার্থদা, আসলে আপনি বাইরের। হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা। পার্থদা, জি। তাহলে আমরা তখন আপনার কাছে যে প্রশ্নটা আমার ছিল আর কি, আমি হুম। অবশ্যই প্রশ্নটা অলরেডি মাহমুদ আপার সাথে আলোচনা করতে। হ্যাঁ বলেন। আচ্ছা, আমি যেটা বলছিলাম যে আসলে আমি ওই বিষয় নিয়ে মাহমুদ আপার সাথে আলোচনা করছিলাম, আমি আপনার সাথে আলোচনাটা করতে চাইছি। তো আসলে মাহমুদ আচ্ছা। আপা আমাদের বলছিল যে আমাদের জীবনটা এখন করোনার সময় যে জায়গায়। বলেন বলেন, আপনি বলেন বলেন। আসলে মানে যেটা আমরা দেখলাম যে আমাদের আমি যেটা বলছিলাম যে আসলে যে করোনা ভাইরাস, যে কোভিড মানে 2019, বা আসলে হুয়ের দ্য অফিসিয়াল নাম এটা, যে কারণে দেখা যায় যে তাদের মানে আমরা যদি ইলেকট্রিক বা ইলেকট্রন মাইক্রোস্কোপের নিচে এটাকে আমরা রাখি, তাহলে এটা দেখতে অনেকটা আসলে মুকুটের মতো লাগে, যে কারণে একে আসলে করোনা বলা হয়। এর ল্যাটিন নাম হচ্ছে করোনাম, শব্দ থেকে এটা আসছে। আর মূলত চীনের উহান থেকে এটার উৎপত্তি। আর এটার মাধ্যমে আসলে আমরা যেটা দেখতেছি যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসি এবং তার হাঁচি কাশি বা এসবের মাধ্যমে দেখা যায় যে আমরা যে কোনো মানে অসুস্থ ব্যক্তির হাঁচি কাশি, বা বিশেষ করে তাদের হাঁচি কাশির মাধ্যমে যে ড্রপলেটটা নির্গত হয়, সেই ড্রপলেটের মাধ্যমে একটা সুস্থ মানুষ খুব ইজিলি আক্রান্ত হতে পারে। তাহলে আমরা যেটা বুঝলাম এক্ষেত্রে যে যেহেতু খুব কুইক এটা মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়, তাই আমরা মূলত সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্ব যে টার্মগুলি আছে, এই টার্মগুলি আমরা এই ক্ষেত্রে ইউজ করি। এবং শুধু টার্মগুলি ইউজ না, আসলে এটা যদি প্রপারলি বাস্তবায়ন করা না হয়, তাহলে আমরা সবসময় দেখা যাবে যে মানে আমরা এটার বিস্তার রোধকল্পে আমরা আসলে কার্যকর ভূমিকা পালন করতে পারবো না যতক্ষণ না পর্যন্ত আমরা এই সামাজিক দূরত্ব বা শারীরিক দূরত্বটা মেনটেন করবো। আর বিশেষ করে লকডাউনের মতো যে টার্মগুলি আমরা যেটা শুনলাম, আসলে কোয়ারেন্টাইন বা লকডাউন যেটা আমরা বলছি, তাহলে এই যে আমরা যে লকডাউনের মতো অবস্থায় যে আছি, তো এইখানে সেখানে থাকার পরে আমরা তো আসলে নর্মালি বাসায় আছি, বাসায় ফ্যামিলির সাথে আছি, কিন্তু অফিসিয়াল কাজকর্ম কিভাবে চলবে? অফিসিয়াল কাজকর্মগুলি চলার ক্ষেত্রে যেটা দেখা যায় যে আমাদের অবশ্যই প্রযুক্তির আশ্রয় নিতেই হবে। আর যদি প্রযুক্তির আশ্রয় নিতেই হয়, তাহলে দেখা যাবে যে আমরা ঘরে বসে যেন অফিসিয়াল কাজকর্মগুলি করতে পারি। যে কারণে আমাদের সরকারকে অবশ্যই এমন কোনো কিছু পদক্ষেপ নিতে হবে যেন মানে তার মাধ্যমে আমরা প্রযুক্তির একদম সর্বোচ্চ জিনিসগুলি, যেমন হচ্ছে আমাদের আইটি সেক্টরকে ইউজ করতে হবে, আইটির বিভিন্ন লিডার তৈরি করতে হবে, বা আইটি লিডার গুলোকে আমাদের কাজে লাগাতে হবে, আইটি ডিপার্টমেন্টকে কাজে লাগাতে হবে, আইটি ইনফ্রাস্ট্রাকচার নির্ভর যত কিছু আছে সবগুলোকে আমাদের নিয়ে আমাদের সরকারকে সেভাবে কাজ করে আসলে আমাদেরকে আগাতে হবে। না হলে কিন্তু আমরা মানে অন্যান্য জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে পড়বো। তো মূলত আমরা যেটা দেখলাম যে আসলে চীন বা অন্যান্য যে কান্ট্রিগুলি আছে, সেই কান্ট্রিগুলি আসলে কিভাবে করোনা ভাইরাসের বিস্তারটাকে প্রোটেক্ট করেছে, তা আমরা যদি বিভিন্ন ছোটখাটো টেকনোলজি সম্পর্কে তাদের আমরা একটু দিকে নজর দেই, তাহলে আমরা প্রথমেই দেখবো আসলে লোকেশন ট্র্যাকিং একটা ব্যাপার আছে। সেই লোকেশন ট্র্যাকিং আসলে কি, মানে আমরা যদি কোনোভাবে ট্র্যাক করতে পারি এই হচ্ছে ইনফেক্টেড পিপুল, তাহলে সেই ইনফেক্টেড পিপুল আসলে মানে কোয়ারেন্টাইন পালন না করে আসলে কোথায় যাচ্ছে, তাহলে সেই তার লোকেশনটা যদি আমরা ট্র্যাক করতে পারি। আরেকটা জিনিস হচ্ছে আমাদের মানে সেই ইনফেক্টেড পিপুলের কাছে একটা সাধারণ মানুষ বা নর্মাল মানুষ যিনি এফেক্টেড নন, মানে তিনি যদি পেশেন্টের আসলে কত কাছাকাছি যাচ্ছে, তাহলে সেটাও আমরা আসলে লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে আমরা নির্ধারণ করতে পারবো। আরেকটা জিনিস হচ্ছে কোভিড-19 যেটা সিমটম ট্র্যাকার অ্যাপস, আমরা ইতিমধ্যে আমরা ঘরে বসে থেকে আমরা বিভিন্ন সবাই মিলেই অ্যাপসটি, বাংলাদেশেও আমরা সবাই মিলে অ্যাপসটি ব্যবহার করছি। আসলে কি আমাদের মানে যে প্রবলেম গুলি হচ্ছে, সাপোজ সামথিং জ্বর বা হালকা শ্বাসকষ্ট বা এরকম যদি কোনো প্রবলেম হয়, আমরা সেই প্রবলেম গুলিকে ঠিক চিহ্ন দিয়ে বা সেখানে আসলে সেই অ্যাপস এর মাধ্যমে আমাদের ইনফরমেশন গুলি প্রোভাইড করে আমরা সিমটম ট্র্যাকার অ্যাপস এর মাধ্যমে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো যে আমার মধ্যে কোভিড এর পজিটিভ হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা।
এরপরে সিসিটিভি ক্যামেরা খুব ইম্পর্টেন্ট একটা প্রযুক্তি। সিসিটিভি ক্যামেরা যদি আমাদের যেমন প্রত্যেকটা জায়গায় এবং এমন ভাবে সিসিটিভি ক্যামেরা সেট করা আছে, ঘরে বসে থেকে সবাই ক্যালকুলেট করছে আসলে মানুষ বাইরে বের হচ্ছে কিনা। এবং এটা যদি এটা যদি আমরা বুঝতে পারি যে মানুষ বাইরে বের হচ্ছে না, একদম বাইরে সবাই ঘরে বসে থাকছে, লকডাউন মানছে, তাহলে কিন্তু ইজিলি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে সাধারণ মানুষরা আসতে পারবে না এবং সেই অনুযায়ী তারাও আক্রান্ত হবে না, অতএব বিস্তারটা হবে না করোনা ভাইরাসের। আরেকটা জিনিস হচ্ছে এআই বেসড থার্মাল ক্যামেরা, যেটা হচ্ছে মানুষ ভিড় হতে পারে বা কোনো জায়গায় যেমন অনেকগুলি মানুষের গ্যাদারিং আছে বা একটা ক্রাউড এনভায়রনমেন্ট আছে, সেই ক্রাউড এনভায়রনমেন্টে এআই বেসড যে থার্মাল এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেই থার্মাল ক্যামেরাটার বৈশিষ্ট্য হচ্ছে এমন ইজিলি যে সমস্ত মানুষ এখান থেকে ক্রস করতে থাকবে বা যেতে থাকবে তাদের মধ্যে টেম্পারেচার আছে কিনা এটা ইজিলি ক্যালকুলেট করতে পারবে। তো সেখান থেকে আমরা আলাদা করে ফেলতে পারবো কারা কারা কাদের কাদের জ্বর আছে এবং সেই ব্যক্তিগুলি আলাদা এবং জ্বর নেই বা সুস্থ মানুষগুলি কারা আলাদা, সেটা আমরা এআই বেসড থার্মাল ক্যামেরা দিয়ে আমরা ব্যবহার করতে পারবো। আরেকটা হচ্ছে ফেস রিকগনিশন সিস্টেম, যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই নর্মাল ভাবে আমরা এটাকে একটা মেথড ইউজ করতে পারি, যেমন কারা মাস্ক পরেছে কি পরে নাই। আমার ফেসটাকে দেখেই সিস্টেম আসলে ট্র্যাক করবে যে আমার মুখে মাস্ক আছে কিনা। যার মুখে মাস্ক নেই সিস্টেম বলে দিবে যে হ্যাঁ এর মুখে মাস্ক নেই এবং তাকে মাস্ক পরতে বলবে। তো এটা একটা ব্যাপার এই ধরনের। তারপর বাইরের বিশ্বে যেটা আমরা খেয়াল করেছি যে রোবট খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। যেমন প্রথম ক্ষেত্রে যেমন আমাদের এখানে দেখা গেছে কেউ যদি করোনা পেশেন্ট হয় বা কোভিড-19 এর খুব তার মধ্যে অনেক সিমটম আছে, সে হসপিটালে যাচ্ছে, নর্মালি ডাক্তার নার্স বা বাইরের যে লোকজনগুলি যারা হসপিটালের দায়িত্ব পালন করছে তারা তাকে নিচ্ছে এবং তাকে ভিতরে নিয়ে যাচ্ছে এবং তারাই সবকিছু করছে, বা তাকে হসপিটালে ভর্তি করানো, এরপরে হচ্ছে তাকে বিভিন্ন ধরনের খাবার দেওয়া, এই ধরনের সিমটম আছে কিনা সেটা টেস্ট করা। তাহলে সেই জিনিসগুলিকে আমরা যদি রোবটের মাধ্যমে করে ফেলতে পারতাম তাহলে দেখা যেত যে আমাদের হসপিটালের যে নার্স বা হসপিটালের দায়িত্বে যে লোকজনগুলি তারা সেই করোনা রোগীর সংস্পর্শে এসে তারা নিজেরাও আক্রান্ত হতেন না। আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখা গেছে যে আমাদের করোনা রোগীরা মানে ডাক্তার নার্সরা করোনা রোগীর সংস্পর্শে খুব ইজিলি চলে আসতেছে, যে কারণে তারা নিজেরাও আসলে কোভিড পজিটিভ হয়ে যাচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা তাদেরকে 14 দিন করে কোয়ারেন্টাইন পালন করতে হচ্ছে, যে কারণে আসলে ডাক্তারের স্বল্পতা আমরা খুব বেশি অনুভব করছি। তা আমরা যদি এটাকে রোবট দিয়ে রিপ্লেস করে ফেলতে পারতাম বাইরের বিশ্বের মতো, তাহলে ইজিলি আমরা এই জায়গাটাকে অনেকটা রিকভার করে ফেলতে পারতাম। আরেকটা হচ্ছে ড্রোন, যেটা বলতে চাচ্ছি ড্রোন হচ্ছে আমরা বাংলাদেশে দেখা যাচ্ছে পুলিশ কি করছে যে প্রচুর ক্রাউডকে পুলিশ একদম সরাই দিচ্ছে বা মাইকের মাধ্যমে তাদেরকে সচেতনতা বৃদ্ধির জন্য অনেক চেষ্টা করছে যে আপনারা এখান থেকে সরে যান, এখানে অনেক মানুষজনের ভিড় হচ্ছে। তাহলে সেই জিনিসগুলো যদি আমরা ড্রোনের মাধ্যমেই করতাম, ড্রোন যখন প্রেস করতো যে হ্যাঁ এখানে অনেক ক্রাউড আছে বা এখানে ভিড় আছে, ড্রোন ইজিলি তার মধ্যে যদি কোনো মাইক সেট করে দিতে পারতাম, সে মাইকগুলিকে দিয়ে ড্রোন তখন মাইকিং করে বলতো যে হ্যাঁ আপনারা সবাই সরে পড়ুন, নিরাপদ দূরত্বে অবস্থান করুন বা শারীরিক দূরত্ব যেটা মেনটেন করা দরকার স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী, সেটাকে ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারতাম। আরেকটা জিনিস হচ্ছে ড্রোনের মাধ্যমে আমরা নর্মালি ওষুধের যে প্রতিষেধক যেগুলি আছে, আমরা আমাদের এখানে দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে যে আমরা গাড়িতে করে বা বিভিন্ন ট্রাক করে জেলা প্রশাসকের কার্যালয়ে বিভিন্ন ট্রাকে করে আমরা আসলে ওষুধ প্রতিষেধক রাস্তায় দিয়ে ছিটিয়ে যাচ্ছি। কিন্তু এই কাজটা যদি আমরা বাইরের বিশ্বের মতো ড্রোনের মাধ্যমে করতে পারতাম তাহলে আমরা দেখা যেত কাজটা খুব ইজিলি হতো এবং আমরা অনেক জায়গাকে কভারেজ করতে পারতাম। তা আমাদের আসলে এই করোনার কারণে আমাদের জীবনযাত্রাটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। আমরা যেরকম খুব বিজি লাইফ পালন করতাম, এখন দেখা গেছে একদম ঘরে বসে সেই লাইফটাকে পালন করছি। কিন্তু আমাদের প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার যদি আমরা ঘরে বসে থেকে করতে পারি তাহলে দেখা গেছে যে অফিসে বসে যে কাজটা করতে পারতাম, ঘরে বসে থেকেই তার প্রপার ইউটিলাইজেশনটা আমরা ইজিলি করতে পারতাম। সেই ক্ষেত্রে আমাদের নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে এবং আমাদের মূলত করোনা ভাইরাসটা আমাদেরকে আমাদের উইকনেস কোথায় কোথায় আছে, আমাদের স্ট্রেংথ কোথায় কোথায় আছে, আমাদের রিসার্চের কি অবস্থা, সবকিছু সম্পর্কে আমাদের ডাক্তারদের কি অবস্থা, হসপিটালের ম্যানেজমেন্ট সিস্টেমটার কি অবস্থা, সবকিছু সম্পর্কে আমাদের
ভালোভাবে বুঝিয়ে দিয়েছে আমাদের কোথায় ঘাটতি আছে। সেই ঘাটতিগুলোকে ওভারকাম করে আমরা যদি ঠিক মতো প্রযুক্তিটাকে ব্যবহার করতে পারি, তাহলেই কেবলমাত্র আমরা আসলে সামনের দিকে এগিয়ে যাব। যার প্রধান জিনিসগুলি হচ্ছে, আমরা বিগত যে সমস্ত দেশগুলিতে, যেমন আমরা চীনকে প্রায়োরিটি হিসেবে ধরতে পারি, যেহেতু প্রথমে ওখান থেকে হচ্ছে, এবং চীন যে সমস্ত ভাবে যেভাবে রিসার্চ করে বের করেছে আসলে কিভাবে আমরা এইভাবে ওভারকাম করতে পারি, জিনিসটা বিস্তার রোধ করতে পারি, তাহলে সেই জিনিসের ডাটাগুলোকে আমরা নিয়ে কাজ করতে পারি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেই ডাটাগুলিকে ট্রেস করে আমাদের এখানেও যেন সেই ভাবে আমরা কাজ করাতে পারি, সেই জিনিসগুলোকে আমাদের মানে কাজে লাগাতে হবে। এরপরে বিশেষ করে আমাদের টেলিকমিউনিকেশন সেক্টরটাকে খুব আরো আধুনিক হতে হবে। মানে অবশ্য আমরা যথেষ্ট কাজ হচ্ছে আমাদের এখানে টেলিকমিউনিকেশন সেক্টর, কারণ আমাদের এখানে বিশেষ করে নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিটা এস্টাবলিশমেন্ট সঠিক অবস্থায় আছে দেখে আমরা কিন্তু ঘরে বসে থেকেই সবকিছু করতে পারছি, বা আজকেরও লাইভ শোটা এরকম ভাবে আমরা করতে পারছি যেহেতু আমাদের নেটওয়ার্ক এবং কানেক্টিভিটিটা আছে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, আমাদের অনলাইন প্ল্যাটফর্ম যেটা, মানে আমরা যদি অনলাইন প্ল্যাটফর্মকে সঠিকভাবে ব্যবহার করতে পারি, তাহলে যেমন দেখা গেছে আমাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের কথাই বলি, বিশ্ববিদ্যালয়ের প্রাইভেট ইউনিভার্সিটি গুলি সম্পূর্ণভাবে অনলাইনে ক্লাস নিচ্ছে, যেখানে আমরা পাবলিক ইউনিভার্সিটির জন্য এখনো সার্ভে চলছে যে আমরা অনলাইনে ক্লাস নিতে পারবো কিনা। কারণ দেখা গেছে আমরা যদি অনলাইনে ক্লাস নিতে চাই, অনেক আসলে পাবলিক ইউনিভার্সিটিতে বেশিরভাগ স্টুডেন্টরা দেখা যায় যে তারা মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ঘরের সন্তান, তাদের দেখা যায় যে আসলে ইন্টারনেট প্যাকেজ কিনে আধা ঘন্টা 40 মিনিট অনেকক্ষণ ধরে নেট ইউজ করা সম্ভব নয়। এর জন্যই দেখা যায় মানে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মতো করে তারা পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা আসলে ওভাবে করে জুম বা অনলাইন প্ল্যাটফর্মে আসলে কাজ করতে পারে না। কিন্তু তারপরেও আমাদের কিন্তু বাংলাদেশে কিন্তু যথেষ্ট পরিমাণ এখন অনলাইন ক্লাস, গুগল ক্লাসরুম আমরা ব্যবহার করছি। তো আমাদের একটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছি, আমাদের বাংলাদেশে নিরলস ভাবে কিছু মানুষ খুব কাজ করে যাচ্ছে, যাদের কথা না বললেই নয়। একটা হচ্ছে ডক্টর, নার্স, বা মানে হসপিটালের মানুষগুলি যারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারপর পুলিশ, পুলিশ কমিউনিটি বেসড পুলিশ বা যারা আছে তারা একদম একটানা কাজ করে যাচ্ছে। আমাদের বিভিন্ন ব্যাংকার, ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং সেক্টরটা আসলে মানে আমাদের জন্য খুব ভালো আহ, উপকার হিসেবে কাজ করছে। কারণ আসলে কি, ব্যাংকিং সেক্টর চালু আছে দেখে আমাদের আরেকটা জিনিস হচ্ছে অনলাইন ব্যাংকিং সিস্টেম চালু আছে দেখেই যেমন আমাদের কিন্তু ডাইরেক্ট মানে আমাদের সামনাসামনি, ব্যাংকের সামনাসামনি যে বা ব্যাংকে যে আমাদের টাকা তুলতে হচ্ছে না। এখন কিন্তু বেশিরভাগ ব্যাংকগুলি অনলাইন প্ল্যাটফর্মে চলে আসছে, যে কারণে আমরা বিভিন্ন আহ, আহ, আমরা দেখা যায় যে আমরা অনলাইন থেকেই টাকা উইথড্র করতে পারছি, বা ডিপোজিট বা যাই বলি না কেন আমরা এটা করতে পারছি। তো ঘরে বসে আমরা বা তারপরে বিকাশ বা বিভিন্ন অনলাইন পেমেন্ট সিস্টেম যেগুলি আছে সেগুলোর মাধ্যমে আমরা টাকা পয়সা উইথড্র করতে পারছি। তো অনলাইন সিস্টেম বা এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনলাইন মিডিয়া যারা কাজ করছে, টিভি রিপোর্টার, প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়া যা কিছু আছে সবকিছু নিয়ে আমরা আসলে খুব ভালোভাবে কাজ করছি। আরেকটা জিনিস আমাদের খুব এখন এই সময়টার জন্য আমাদের যেটা সবচেয়ে আরেকটা খুব বড় মিডিয়া হিসেবে কাজ করছে সেটা হচ্ছে ই কমার্স, যেটা আমাদের মাহমুদা বলে গেছে। ই কমার্সটার ক্ষেত্রে আমরা যেটা বলতে চাচ্ছি, আসলে ঘরে আমরা আছি, আমরা যদি বাইরে বের হই তাহলে বাইরে যে কে যে আসলে করোনা আক্রান্ত রোগী বা পেশেন্ট, আমরা কিন্তু ওভাবে তাকে ট্রেস করতে পারবো না, আমরা দেখেই কিন্তু ক্যালকুলেট করতে পারবো না। কারণ এখনকার সময় দেখা যাচ্ছে করোনা এতটা মানে এত ভাবে তার ফর্ম চেঞ্জ করছে, আসলে অনেক সময় আক্রান্ত হয়েছে কিনা ইজিলি আমরা ক্যালকুলেট করতে পারছি না। যেমন নতুন একটা আমি দেখলাম যে আমাদের রক্তের প্লাজমার ব্যাপারটা, বা যে আমাদের রক্ত জমাট বেঁধে যাচ্ছে, রক্ত জমাট বাঁধার কারণে রোগী ইনস্ট্যান্ট মৃত্যু হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাকের মতো ঘটনা ঘটছে, আর ইনস্ট্যান্ট সে মারা যাচ্ছে। তো কে যে করোনা রোগী বা করোনা আক্রান্ত আমরা কিন্তু বাইরে বের হলে বুঝতেই পারবো না। তা আমাদের দেখা গেলে বাইরে আমাদের বাজারের জন্য আমরা যদি বের হই, আমাদের যে কোনো করোনা রোগীর সংস্পর্শে আসতেই পারি। তাহলে সেই জিনিসগুলি আমরা ই কমার্স বেসড সাইট গুলি আমাদের খুব হেল্প করছে। আমরা ঘরে বসে থেকেই আমরা সবকিছু অর্ডার করছি, এবং সেই অনুযায়ী আমাদের অনলাইনের প্রেক্ষিতে আমরা ইজিলি ঘরে বসে থেকে সবগুলি প্রোডাক্ট আমরা এখান থেকে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার কথা। আর আমি এখন এখন বলেন আপনি, তন্ময়দা। আমরা আহ, আমরা
যেটা বুঝলাম আসলে বিশ্ব তো অনেকটা এগিয়ে, কিন্তু বিশ্বের আগিয়ে যাওয়ার সাথে সাথে বাংলাদেশ কিন্তু যথেষ্ট পরিমাণ আগাচ্ছে। তার কিছু এক্সাম্পল আমিও দিতে চাই। কারণ বাংলাদেশ কিন্তু পিছিয়ে নেই। হয়তো একটু দুর্বল হতে পারে, কিন্তু তারপরেও বাংলাদেশ অনেক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমি কিছু জিনিস বলতে চাই সেক্ষেত্রে, যেমন আমাদের আসলে সরকারের একটা ছিল যে ভিশন 2021 এর বাস্তবায়ন। সেই বাস্তবায়নের ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন উনি। তা আমরা দেখলাম যে করোনার কারণে আমরা ঘরে বসে থেকে আস্তে আস্তে কিন্তু এখন আমাদের প্রধানমন্ত্রী কিন্তু নিজেই সমস্ত বিভাগ জেলাগুলির সাথে দেখা যাচ্ছে যে অনলাইনেই যোগাযোগ করে কার কি কি সমস্যা না সমস্যা সবকিছু সেখান থেকেই বুঝতে পারছেন, এবং সেই অনুযায়ী ইনস্ট্যান্ট পদক্ষেপ নিতে পারছেন। এবং কার কি কি প্রণোদনা দেওয়া দরকার সবকিছুই উনি লাইভে বলে দিচ্ছেন। এরপরে আমরা যেটা দেখছি যে ডিজিটাল ম্যাপিং খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। সবগুলি বিভিন্ন জায়গা বা একসাথে 4-5টা জায়গাকে একসাথে করে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে সেই কাজে লাগানোর উপর ভিত্তি করে আমরা হ্যাঁ তন্ময়দা, আমরা বোধহয় পার্থদাকে হারিয়ে ফেলেছি, আপনাকেও মাঝে পাইনি। তাহলে আমরা ইয়ে করি, মাহমুদ আপার কাছে আবার চলে যাই। মাহমুদ আপা বোধহয় বিদ্যুতের সাথে আছেন। আপা, আমরা আবার আপনার কাছে ফিরলাম। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন আপা? জি দাদা, শুনতে পাচ্ছি। আচ্ছা আপা, আমরা আপনার এবং পার্থতার আলোচনা শুনে যেটা মোটামুটি আমি বুঝতে পারলাম এইভাবে বিষয়টা, আশা করি দর্শকরাও তেমনটাই ভাবছেন। আমাদের জীবন আসলে এখন প্রযুক্তিময়, শুধু তা না আর কি, আমাদের জীবনটা এখন প্রযুক্তি মানে এমন ভাবে প্রযুক্তির সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যে 3 বেলা খাবার খাই, 3 বেলা খাবার খাওয়া মানে আমরা কোনো বেলা খাবো না বা 2 বেলা খাবো না এটা ভাবতেই যেমন পারে, তেমনি ভাবে বোধহয় প্রযুক্তি ছাড়া আমাদের জীবন চলবে বা চলতেছে এমনটা ভাবার বোধহয় কোনো সুযোগই আমাদের নাই। আমরা যেমন নিঃশ্বাস নিচ্ছি এটা যেমন বাস্তবতা সত্য, প্রযুক্তি আমাদের জীবনে কি ভূমিকা রাখছে বা কতটা গুরুত্বপূর্ণ এটাও বোধহয় ঠিক ওই পর্যায়েরই একটা বিষয় হয়ে যাচ্ছে আর কি। মানে মানুষ আর প্রযুক্তি আলাদা কোনো বিষয় হয়তো বা থাকবে না আগামীতে আর কি। তো এইরকম একটা বাস্তবতায় আমি আপনার কাছে জানতে চাইবো, করোনার পরের দুনিয়াটা আসলে কেমন হতে পারে প্রযুক্তিগত দিক দিয়ে আর কি। আপনারা যে কথাগুলো বললেন দুজনে মিলে আর কি, এখন যে সবকিছুই বোধহয় আপনারা জানি না কে, তাকে না হয় আপনি স্ক্রিনে নিয়ে আসেন, সেই স্ক্রিনে আমাদের সাথেই থাক, সমস্যা নাই, যদি আপনার আপত্তি না থাকে। হ্যাঁ, আমার মেয়ে হ্যাঁ মানহা। আচ্ছা মা। হ্যাঁ, ওকে আপনি নিয়ে থাকেন, খুব ভালো হয় তাহলে। আশা করি আম্মু খুব ভালো আছে, খুব মিষ্টি চেহারা দেখতে দেখেও। একটা তো আপা এক্সাইটেড আমি যে কি হচ্ছে। জায়গাটা, হ্যাঁ দেখুক আর কি, আমরাও দেখি ওকে খুব মিষ্টি মেয়ে। আপা আমি যে জায়গাটা বলতে চাচ্ছেন যে আসলে এই যে করোনার পরে আসলে আমাদের জীবনটা কি রকম হতে পারে আর কি, মানে প্রযুক্তিগত দিক দিয়ে। আপনারা দুইজন যেমনটা বলছিলেন যে আমরা কে মাস্ক পরলো না সেটা আমরা প্রযুক্তি দিয়ে চিহ্নিত করব। আপনি বলছেন যে ঘরে বসে থেকে জিনিস নিয়ে আসবো, ঘরে বসে থেকে পেমেন্ট করব, মানে কাজ করব ঘরে বসে থেকে, সবকিছুই মানে প্রযুক্তি নির্ভর হবে। করোনা পরবর্তী জীবন যদি এরকম হয় তো আমরা আসলে কতটা খাপ খাওয়াতে পারবো এটার সাথে? আমরা কি প্রস্তুত, বা পুরা মানব জাতি বা সভ্যতা কি প্রস্তুত? ধন্যবাদ তন্ময়দা। আহ প্রথমে একটু বলে নেই যে আসলে উম, আহ, কিছু পয়েন্ট আউট করেছিলাম আমি, ওগুলো আমি বলতে চাচ্ছি যে টেকনোলজি ইউজ করে আমরা আসলে কোভিড-19টা কিভাবে মোকাবেলা করতে পারি, এই জিনিসটা আমি একটু আগে প্রথমে একটু বলে নিতে চাই। প্রথমত যেটা করতে পারি আমরা যে কোভিড-19-এ মানে কারা সবচেয়ে বেশি রিস্কে আছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তো সেক্ষেত্রে একটা কনসেপ্ট আসে হচ্ছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যেটা পার্থদা একটু আগে বলে গেছেন, বা এটাকে আমরা বলি কৃত্রিম বুদ্ধিমত্তা। যে কনসেপ্টটা হচ্ছে এমন যে আমরা নিজেরা যেটা চিন্তা করছি, মানুষ যেটা চিন্তা করছে সেটা মেশিন কে দিয়ে আমরা চিন্তা করাবো। মেশিন নিজে চিন্তা করে সেটা কিছু একটা ইমপ্লিমেন্ট করবে, মেশিন নিজে নিজে লার্ন করবে, তারপরে সে সেটাকে ইমপ্লিমেন্ট করবে। এই কনসেপ্টটাকে বলছি আমরা মেশিন লার্নিং। তো কোভিড-19-এর যে কনসেপ্টটা বলছিলাম যে আহ, কারা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে বেশি রিস্কে আছে, এই জিনিসটা আমরা প্রেডিক্ট করতে পারি মেশিন লার্নিং এর মাধ্যমে। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে আহ, কোথায় কোথায় আমার ইনফেকশনের রিস্কটা বেশি থাকছে, আহ, সেটা কোন কোন ক্রাইটেরিয়াকে আসলে ফুলফিল করছে। এরপরে আমরা দেখতে পারি যে আহ, যারা আসলে রিস্কে আছে তারা আসলে কি আকারে ডিজিজটা ছড়াচ্ছে, এটার রেশিওটা কেমন।
এরপরে আমরা যে ট্রিটমেন্ট গুলো দিচ্ছি সেটা আউটকামটা আসলে কিরকম আসছে। এরপরে আসতে পারে যে স্ক্রিনিং, পেশেন্টদেরকে স্ক্রিনিং করা। সেক্ষেত্রে প্রথম কনসেপ্টটা হচ্ছে ফেস স্ক্যান, যেটাকে আমরা বলি যে ফেস স্ক্যান করে আমরা বুঝবো, যেটা হয়তো আমরা দেখে থাকবো একটা গানের মতো দেখতে, যেটা দেখে আমরা বুঝি যে মানে টেম্পারেচারটা জাস্ট মাপা হয় যে ওই স্পেসিফিক মানুষটার জ্বর আছে কি নেই, সেটা আমরা ডিটেক্ট করতে পারি। এরপরে আস্তে আস্তে কিছু ওয়ারেবল টেকনোলজি, যেমন স্মার্ট ওয়াচ দিয়ে আমরা তার হার্ট রেটটা মেজার করতে পারি। এছাড়া যেহেতু আমি তার সাথে ইন্টারাকশনে যাচ্ছি, তাকে আমি স্ক্রিনিং করতে যাচ্ছি, তো এখানেও কিন্তু একটা ইন্টারাকশনের ব্যাপার চলে আসে। So সেটাকে যদি আমি অ্যাভয়েড করতে চাই, আমি চাইলে এখানে কিন্তু রোবট ইউজ করতে পারি। আচ্ছা, এটা অলরেডি মাইক্রোসফট কিন্তু অলরেডি চ্যাটবটস ইউজ করছে, সেখানে তারা স্ক্রিনিংটা রোবটের মাধ্যমে করছে। এরপরে আসি যে আহ, আমাদের যে ড্রাগের যে ডেভেলপমেন্টটা, সেটা আমরা স্পিড আপ করতে পারি মেশিন লার্নিং এর মাধ্যমে। আমরা যদি ইবোলা ভাইরাসের কথা চিন্তা করি, সেটা আসলে যখন মেজার করা হচ্ছিল তখন দেখা যাচ্ছিল যে প্রেডিক্ট করা একটু ইম্পসিবল হয়ে যাচ্ছিল। সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এটা স্কোরিং রেটটা কেমন, কতটুকু ড্রাগ দিলে আসলে কতটুকু ইফেক্টেড হচ্ছে, এই জিনিসগুলো আমরা মেজার করতে পারি মেশিন ইন্টেলিজেন্স এর মাধ্যমে। এরপরে আসি যে আমরা কিছু হয়তো এমনও হতে পারে যে এক্সিস্টিং কোনো একটা ড্রাগের মধ্যেই এই এটার একটা ওয়ে লুকানো আছে, যে যেখান থেকে আমরা আসলে কিউর হতে পারি। তো সেক্ষেত্রে আমরা আসলে আমাদের যে বায়োমেডিক্যাল যে নলেজটা, সেটাকে অ্যানালাইসিস করে আমরা আসলে একটা মডেল দাঁড় করাতে পারি, যে আমরা দেখলাম যে এখানে আমাদের যে এক্সিস্টিং ড্রাগ গুলো আছে সেগুলোর মধ্যে কোনোটা কি ইফেক্টিভ কিনা এক্ষেত্রে। এছাড়াও আসতে পারে যে সোশ্যাল নেটওয়ার্ক ইউজ করে আমরা আসলে ইনফেকশনটা কি পরিমাণ ছড়াচ্ছে এই জিনিসগুলা দেখতে পারি। যেমন আচ্ছা, যেমন হয়তো কেউ টুইটস করলো যে আমি কোভিড-19 পজিটিভ, আমি কিউর হয়েছি, অথবা আমি ইনফেক্টেড, আমি অমুক জায়গায় আছি, বা আমি হেল্প চাচ্ছি। তো এইসব ইনফরমেশন গুলো ফেচ করে আমরা আসলে দেখতে পারি যে কোন এরিয়াতে আসলে সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে। এরপরে আসি যে ভাইরাসের মধ্যে কিছু প্রোটিন থাকে, এই প্রোটিন গুলোই আসলে বিভিন্ন কম্বিনেশনে আসলে মিউটেশন বলি আমরা এটাকে, যে মিউটেশন করে এরা হচ্ছে নতুন নতুন আকার ধারণ করে। সেক্ষেত্রে এই জিনিসটা আমরা প্রেডিক্ট করতে পারি বোঝার জন্য যে কিভাবে এবং কখন কিভাবে আমাদের এই প্রোটিন গুলো বিভিন্ন আকারে আমাদের বডিতে ইন্টারেক্ট করছে এবং আমাদেরকে বিভিন্ন ভাইরাস দ্বারা আক্রান্ত করছে। এরপরে আসি কিভাবে আমরা এই ভাইরাসটাকে অ্যাটাক করতে পারি, যে ভাইরাসটা আসলে কোত্থেকে আসছে। এরপরে আমরা আইডেন্টিফাই করতে পারি যে এটার হোস্ট কে, আসলে এই রোগটা আসলে কোত্থেকে আসছে, এই জিনিসগুলো আমরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মেশিন লার্নিং দিয়ে করতে পারি। এবং সর্বোপরি আমরা দেখতে পারি যে আহ, ভবিষ্যতে আমরা আসলে আরো কোনো মহামারীর সম্মুখীন হতে যাচ্ছি কিনা, এই জিনিসটাও কিন্তু আমরা মেশিন লার্নিং এর মাধ্যমে প্রেডিক্ট করতে পারি। তো দাদা যেটা বলছিলেন যে আহ, পরবর্তীতে আসলে আমরা কি করতে পারি পোস্ট কোভিড-19 ক্ষেত্রে। তো প্রথমে আমাদের যে প্রবলেমটা হবে, অফকোর্স, যে আমাদের ইকোনমিতে একটা বড় ধস নামতে যাচ্ছে, এটা আমরা সবাই বুঝতেছি। সেটা আমাদের দেশে নয়, সেটা পুরো বিশ্বে আসলে হতে যাচ্ছে। আহ তো সেক্ষেত্রে আসলে আহ আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমাদের যে প্রান্তিক এলাকার যে মানুষগুলো, তারা। তো আমাদেরকে আসলে এমন কিছু সিস্টেম ডেভেলপ করতে হবে, এমন কিছু টেকনোলজি আমাদেরকে ওন করতে হবে, যেখানে আমরা আসলে যেখানে আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার দরকার বা অনেক দ্রুত আমাদের কোনো একটা রেজাল্ট দরকার, সেক্ষেত্রে আমরা যদি কোনো মেশিন ইউজ করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রোডাক্টিভিটিটা অনেক ভালো হবে। যেমন আমি যদি কোনো টেকনোলজি ইউজ করতে পারি যে আমার কাঁচা ধান প্রসেস করে চালে কনভার্ট করে দিবে, আমাকে এত ডে এর যে লং জার্নিটা, একটা ধান তখন একটা চালে কনভার্ট করার বিশাল প্রসেসটা যদি আমি অনেক সহজে মেশিন দিয়ে করে ফেলতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক টাইম বেঁচে যাবে এবং আমি কিছুটা হলেও ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবো। একটা এক্সাম্পল দিলাম। এরপরে আসছে যে আহ, এটা তো আর জাদু মন্ত্র না যে আহ, একদিন হঠাৎ করে ভ্যানিশ হয়ে যাবে কোভিড-19, সে থাকবে। আমরা হয়তো মিউটেশন করে হোক, আমাদের ভিতরে অ্যান্টিবডি ক্রিয়েট করে হোক, আমরা হয়তো এটাকে একসময় মোকাবেলা করে ফেলবো, কিন্তু এটা কিন্তু থেকে যাবে, এটা কিন্তু মিউটেড অবস্থা থেকে যাবে। আবার কোনো না কোনো সময় এটা কিন্তু মিউটেড
অবস্থায় থাকলেও এক না এক সময় হয়তো এটাকে আবার প্রকাশ পেতে পারে। তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা আমরা টেকনোলজির মাধ্যমে করতে পারি। যেমন যেখানে আসলে খুব বেশি সোশ্যাল গ্যাদারিং হয়, যেমন গার্মেন্টস গুলোতে, হসপিটাল গুলোতে, বিভিন্ন ট্রান্সপোর্টেশনে, সেসব জায়গায় কিন্তু আমরা কোভিড-19 যে ট্র্যাকারের কথা বলেন পার্থদা, সেটা ইউজ করতে পারি। এছাড়াও আমরা কিন্তু মোটামুটি একটা সামারি জানি যে কোথায় কোথায় এফেক্টেড হচ্ছে, বা কারা কারা এফেক্টেড হচ্ছেন, যারা কারা কারা সুস্থ হচ্ছেন। তো এই জিনিসগুলো যদি আমরা ট্র্যাক রাখতে পারি, যে একটা ডেটা অ্যানালাইসিসের মতো, যে এই জিনিসগুলো আমরা জানি যে এই মানুষগুলো এফেক্টেড ছিল, তারা এই এরিয়াতে থাকে, তো ওইভাবে আমরা আসলে মানে টেস্ট করতে পারি যে তাদের মধ্যে আর কোনো সংক্রমণের ঝুঁকি আছে কিনা, এই জিনিসগুলো আমরা প্রেডিক্ট করতে পারি। মাহমুদা আপু, আমি আপনাকে একটু থামাতে চাইবো আর কি এই জায়গায়। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি দাদা, বলেন। আমি যদি এই প্রশ্নটা আপনাকে একটু অন্যভাবে করতে চাই। আমরা আসলে আমাদের আলোচনার প্রায় শেষ ভাগে চলে আসছি, আর 20 মিনিটের মতো আছে। দর্শকদের একটু বলতে চাই, দর্শক আপনারা যদি এখানে যুক্ত হতে চান তো মন্তব্য করুন বা নক করুন, আমরা আপনাদের যুক্ত করার চেষ্টা করবো। মাহমুদ আব্বু, আমি আপনার কাছে আবারও আলোচনা ফিরতে চাই, ওই প্রশ্নটা একটু অন্যভাবে করতে চাই। সেটা হচ্ছে যে আমরা তো বহির্বিশ্বের কথা বা উন্নত বিশ্বের কথা জানি, তারা অনেক বেশি হচ্ছে প্রযুক্তি বান্ধব বা প্রযুক্তি ব্যবহারের সক্ষমতা তাদের আছে। তা আপনি এই যে আমাদের প্রান্তিক জনগোষ্ঠীর কথা বলছেন, তা আমার তো যেটা ব্যক্তিগত ধারণা, আমরা এই যে ফেসবুক ফেসবুক করছি, আমরা আজকে ফেসবুকে লাইভ করছি, 16 কোটি মানুষের মধ্যে ঠিক কত সংখ্যক মানুষ বা কত শতাংশ মানুষ ফেসবুকের সাথে পরিচিত, এটা কি আমরা জানি? বা হচ্ছে যে ফেসবুকের সাথে ফেসবুককে প্রপারলি ইউজ করতে পারছে এমন লোকের সংখ্যাই বা কত? তা আমার ব্যক্তিগত একটা ধারণা হচ্ছে, বা এটা ভুলও হতে পারে, এটা আপনারা আমার আমার চাইতে ভালো জানবেন, এটার মধ্যে খুব বেশি একটা বড় সংখ্যায় বা এমনকি কোটি খানকও হবে এটাও মনে হয় না আর কি আমার। তো সেখানে যদি 16 কোটি জনসংখ্যা থেকে থাকে, তো সেখানে আমরা যে প্রযুক্তির কথা বলছি, যে আমরা প্রযুক্তি দিয়ে এটা করবো ওটা করবো, ইন্টেলিজেন্স বা অনেক কিছু আমরা বলছি, তো এটা কি আসলে বাংলাদেশের বাস্তবতায় বাংলাদেশের মানুষজনের পক্ষে এটা কি মানে এই যে অ্যাডাপশনের ব্যাপার থাকে তো আর কি, বা এগুলো একটা আসলে ইউজ টু হওয়ার ব্যাপার থাকে, এটা কি এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব ওইভাবে? ধন্যবাদ দাদা আপনার প্রশ্নের জন্য। তো একটা ব্যাপার হচ্ছে, মানুষ আসলে সময়ের সাথে সাথে শিখে। এক সময় কিন্তু আমি নিজেও পার্সোনালি জানতাম না ফেসবুক কি, কিন্তু এখন আমি ইউজ করছি। হয়তো শিক্ষিত জনগোষ্ঠীর যদি আমি ক্লাসিফিকেশন করি, তারা খুব দ্রুত জিনিসটা গ্র্যাব করতে পেরেছে, কিন্তু যারা একটু কম শিক্ষিত বা প্রান্তিক এলাকার মানুষজন যাদের কথা বলছেন, তারা হয়তো জিনিসটা অতটা গ্র্যাব করতে পারছে না। কিন্তু প্রযুক্তি কিন্তু ডে টু ডে লার্নিং এর ব্যাপার। তো আমার যেটা মনে হয় যে হ্যাঁ, অনেক প্রান্তিক এরিয়াতে আমি আসলে আমার টেকনোলজিটা পৌঁছাতে পারবো না, ওরা হয়তো জানেও না প্রযুক্তি কি জিনিস। ঠিক আছে, ওরা 4টা ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারলেই মনে করে যে আলহামদুলিল্লাহ। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, প্রযুক্তিটা আমরা যারা আসলে এটা বুঝি তারাই ইউজ করি, সমস্যা নাই, কিন্তু এটা সেবাটা আমরা তাদের কাছে পৌঁছে দিতে পারি কিনা, সেটা আমার মনে হয় সবচেয়ে ইফেক্টিভ হয়। যে আমি যেটা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধানের ব্যাপারটা, যে ধানটাকে তারা কিন্তু অনেক সময় নিয়ে প্রসেস করে আহ সেটাকে চালে কনভার্ট করছে, কিন্তু আমি যদি আমার টেকনোলজি ইউজ করে সেটাকে তাকে চালে কনভার্ট করে দেই, এরপরে আমি সেটাকে বাজারজাত করে তাকে আমি একটা পার্সেন্টেজ দিলাম। এই জিনিসগুলা আসলে দেখতে পারি যে আমি আসলে সরাসরি তারা ইউজ না করুক, কিন্তু তারা এটার যে ফ্যাসিলিটেশনটা, যে সেবাটা, সেটা তারা পাক। প্রযুক্তির বেনিফিটটা তারা মানে জি পাওয়া শুরু করুক, এমনটা হতে পারে আর কি। ঠিকই বলছেন। আমি একটু অভিজ্ঞতার কাছে যাই, আপনি আমাদের সাথে লাইনে থাকবেন। অভিজ্ঞতা, পার্থদা কি ফিরছেন আমাদের সাথে? হ্যাঁ, পার্থদা ফিরছে, তাকে আমরা পেলাম কি? জি জি, পার্থদা আছে আমাদের সাথে, আমি সংযুক্ত করছি। অভিজ্ঞতা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? পার্থদাকে পাওয়া যাবে কি? হ্যাঁ, আমরা একটু আমি পার্থদার আছি। কথাও শুনি। মাহমুদ আপা, আপনি আমাদের সাথে থাকবেন। দর্শক, আমরা কিন্তু আমাদের আলোচনার প্রায় শেষ ভাগে চলে আসছি। 44 মিনিটস, আমরা সাধারণত 45 থেকে 1 ঘন্টা করে থাকি। পার্থদা, আসলে হুম। আমরা শুরুতেই যেমনটা আশঙ্কা করলাম বিদ্যুৎ বিভ্রাট হবে, তো আপনার ক্ষেত্রে ভাই এটা আমার কাকতালীয় ক্ষেত্রে বলেন বা একদম। নিয়তি বলেন বা দুর্ভাগ্যজনক ঘটনা বলেন, আপনি সেই বিদ্যুৎ বিভ্রাটের মধ্যেই পড়লেন। তো যাই হোক পার্থদা, আপনি যদি আমাকে শুনতে পেরে থাকেন, তাহলে আমি আপনাকে প্রশ্ন করতে চাই একটা। হুম হুম। না, আমি আপনার এই কোশ্চেনটারই অ্যান্সার দিই। মানে আসলে আমরা পার্থদা, আপনার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পারছি।
দাদা, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, খুবই স্পেসিফিক একটা প্রশ্ন। সেটা হচ্ছে যে এতক্ষণ মাহমুদ আপার সাথে আমাদের বিভিন্ন বিষয় নিয়ে কথা হলো। তো আমি আপনার হ্যাঁ কাছে হ্যাঁ। জানতে চাইবো যে বাংলাদেশে প্রযুক্তির ব্যবহার মানে প্রাতিষ্ঠানিক পর্যায়ে কি অবস্থায় আছে, তার অবস্থানটা কি? ব্যাংকগুলো, আমরা তো ব্যাংকে চাকরি করি, ব্যাংকগুলো প্রযুক্তি কতটা ব্যবহার করছে, আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ে কতটা ব্যবহার হচ্ছে, বা সরকারি বিভিন্ন অফিসে কতটা ব্যবহার হচ্ছে, এই সম্পর্কে আপনি আমাদের ধারণা দেবেন একটু। আচ্ছা, অবশ্যই আমি আপনার কোশ্চেনে আনসার দিতে চাই এভাবে। আপনি বললেন প্রথমে ব্যাংকের কথা। ব্যাংকে কিন্তু প্রযুক্তিটা খুব ভালোভাবেই ব্যবহার হচ্ছে। যেমন দেখেন, প্রাইভেট যে ব্যাংকগুলি আছে, আমি আগে পাবলিক এবং প্রাইভেট ব্যাংক দুইটারই কথা বলি। প্রাইভেট ব্যাংকগুলি যেমন এখন ফুল অনলাইন সিস্টেমে চলে গেছে। অনলাইন সিস্টেম যেটা T24 সফটওয়্যারের মাধ্যমে তারা কিন্তু একদম মানে যেমন আহ, দেখা গেছে এরকম যে আমার শাখা টু শাখা ইন্টার কানেক্টিভিটি এস্টাবলিশ করে তারা কিন্তু তাদের যে ডাটা আছে সেই ডাটা ইজিলি এক জায়গা থেকে এক জায়গায় সবাই দেখতে পারছে। আরেকটা জায়গায় যেটা আমরা দেখি যে যেমন একদম রিমোট ব্রাঞ্চ যেটা যেটা যেখানে মানে আমার একদমই কোনো কিছু কাজ করছে না, মানে রিমোটের ক্ষেত্রে নর্মালি ব্যাংকগুলি করে কি, আমরা জানি যে আহ, যে কোনো গ্রামীণ ফোন বা রবি বা যে কোনো মোবাইল অপারেটরের নেটওয়ার্ক গুলিকে তারা ব্যবহার করে। তো এখন এমন কিছু রিমোট ব্রাঞ্চ আছে যেগুলির যে সমস্ত জায়গায় একদম টোটালি কোনো অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করা একদমই পসিবল না। সেই ক্ষেত্রে সেই সমস্ত ব্রাঞ্চ করে কি, যে ইন্টার কানেক্টিভিটি এস্টাবলিশ করে। যেমন আমার রুমের মধ্যেই 5টা কম্পিউটার, ক্লায়েন্ট কম্পিউটার, একটা সার্ভার কম্পিউটার যেটা ম্যানেজারের রুমে থাকে। তো সেই সার্ভার কম্পিউটারের সাথে সমস্ত ক্লায়েন্ট কম্পিউটারগুলি যে সমস্ত ডাটাগুলি ইনপুট করে সেটা তো সার্ভার কম্পিউটারে জমা থাকে। সেই সার্ভার কম্পিউটারে সেই ডাটাগুলিকে যে কোনো সিডি ড্রাইভ বা যে কোনো ড্রাইভে রেখে বা যে কোনো জায়গায় রেখে বা গুগল ড্রাইভে যেভাবে রেখে হোক এটা রেখে দেয়, তারপর সেইটা পাঠায়। সেটা পাঠানোর মাধ্যমে যখন নিকটস্থ অফিসে পাঠায়, যেটা হচ্ছে যেখানে কানেক্টিভিটি আছে, অথবা সেইখান থেকেও মানে ডাটাগুলিকে এনেবল করে দেওয়া হয় বা পাঠিয়ে দেওয়া হয় হেড অফিসে। হেড অফিস তখন ওভারঅল সবকিছুর সামারাইজ করে তখন সেই শাখার অবস্থাটা কি বা প্রিভিয়াস হয়তো একদিন আগে পরে হইতে পারে, কিন্তু তারপরে তার বর্তমান অবস্থাটা সম্পর্কে ধারণা পায়। প্রান্তিক একদম রিমোট ব্রাঞ্চগুলি এইভাবে করে তারা ইজিলি কাজ করতেছে। আর এটা গেল প্রাইভেট ব্যাংকগুলির কথা। আর পাবলিক ব্যাংকগুলি এখন আমরা দেখছি যে অগ্রণী ব্যাংক, সরি, আমি যে সমস্ত ব্যাংকগুলি আমি বলি পাবলিক ব্যাংকগুলির ক্ষেত্রে, সেখানের ক্ষেত্রে দেখা যায় যে তারা তো অনলাইন সিস্টেম আগে ওরকম ছিল না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সব শাখা নর্মালি তাদের ইন্টার কানেক্টিভিটি করে করে আস্তে আস্তে সিটি পাঠায় এভাবে করে কাজ করতো, কিন্তু এখন তারা পুরোটাই তাদের নেটওয়ার্কে চলে আসছে। বা আমরা যদি বলি যে আমাদের টাকা পাঠানো বা উঠানো সবকিছুই কিন্তু এখন অনলাইন সিস্টেমের মধ্যে চলে আসে। যে সমস্ত দুই একটা জায়গায় নাই, তারাও দেখা গেছে তাদের নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে মোবাইল অপারেটরের নেটওয়ার্ক ব্যবহার করে তারাও এই সমস্ত কাজগুলিকে এখন চলে আসছে। অর্থাৎ ব্যাংকিং সেক্টর তো এটা গেলই। আমাদের বিশ্ববিদ্যালয়ের কথা, যেটা আপনার সেকেন্ড কোশ্চেন ছিল, যে বিশ্ববিদ্যালয়ের কথা ক্ষেত্রে আমরা যেটা বলবো যে বাংলাদেশে কিন্তু দেখা গেছে যে পাবলিক ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেটা আমি প্রথমে বলেছি, এটা একটা ডিসিশনের ব্যাপার নিচ্ছে, যেটা ইউজিসি থেকে একটা সার্ভে চলছে, যে সব ইউনিভার্সিটিতে ফর্ম পাঠিয়েছে যে আসলে আপনাদের ইউনিভার্সিটিতে এটা আসলে চালু করা যায় কিনা এই প্রসঙ্গে একটা সার্ভে ফর্ম, এটা সবার অ্যান্সারের উপর ভিত্তি করে এটা হবে। কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এখনো অনলাইন বেস ক্লাস চলছে। আবার কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু তারা অনলাইন ক্লাস নিচ্ছে। আবার কিছু কিছু শিক্ষক নিজস্ব কায়দায় তারা কিন্তু অনলাইনে জুমে ক্লাস নিচ্ছে। জুম প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা কিন্তু অনলাইনে ক্লাস নিচ্ছে। যে কিন্তু জুমের ক্ষেত্রে একটা প্রবলেম হয় যে সেখানে কানেক্টিভিটি, মানে একটা ফিক্সড সংখ্যক মানুষকে আমরা কানেক্টিভিটির আওতায় নিয়ে আসতে পারি। এর বেশি সংখ্যক হলে আমরা তখন আদার্স ব্যবহার করব আর কি। তো এটা একটা ব্যাপার। আর আপনার ওভারঅল কোশ্চেনের সামারি আমি যেটা বলতে চাই, যে বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশে অবশ্যই চেষ্টার ঘাটতি নাই, কিন্তু তারপরও কিছু কিছু জিনিস যেটা হয়েছে, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যেটা বলার প্রেক্ষিতে কারেন্টটা চলে গেল। তা সেই ক্ষেত্রে দেখা গেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু আইসিটি ডিভিশন, বিভিন্ন আইসিটি কোম্পানি, সফটওয়্যার ফার্ম যেগুলি আছে সেগুলোকে বা সেগুলোর মাধ্যমে আসলে কি আইসিটি ডিভিশন কিন্তু দেখা যায় যে নিজস্ব এককভাবে তো অনেক কিছুই সফটওয়্যার বানাতে করতে পারবে না। এ টু আই তখন করে কি, বিভিন্ন সফটওয়্যার ফার্ম বা সবকিছু মিলে একত্রে কোলাবোরেটিভ ভাবে বিভিন্ন সফটওয়্যার বানিয়ে সেই সফটওয়্যার গুলিকে নিজস্ব কায়দায় তারা বিভিন্ন ভাবে ব্যবহার করা হয় বা বিভিন্ন সেক্টরে সরকার ব্যবহার করে। তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে এই বিভিন্ন অ্যাপস
বলি বা বিভিন্ন সফটওয়্যার বলি, যেটা আমাদের স্টেট মিনিস্টার জুনায়েদ আহমেদ পলক, যেটা ইতিমধ্যেই মানে আমাদের বিভিন্ন জিনিস উনি প্রস্তাবনা করেছেন, যেটা খুব তাড়াতাড়ি তৈরি হচ্ছে। একটা হচ্ছে করোনা ভাইরাসের জন্য একটা ওয়েবসাইট তৈরির জন্য তিনি প্রস্তাবনা করেছেন এবং সেটার কাজ চলছে। আর একটা হচ্ছে ইনিশিয়াল স্ক্রিনিং অফ ইনফেকশন, যেটা মানে হচ্ছে আসলে বাংলাদেশে কতজন মানুষ আক্রান্ত, এবং আমি ওভাবে ওখান থেকে স্ক্রিনিং করে আমি ওখানে ইনস্ট্যান্ট, আমি ওখানে লাইভ আমার ইনফেক্টেড সংখ্যাগুলোকে এখানে ক্যালকুলেট করা হবে। বিভিন্ন ই লার্নিং সার্ভিস, বিভিন্ন হেল্পলাইন সার্ভিসের বিভিন্ন অ্যাপস তৈরি করে। এছাড়া হচ্ছে যেমন আমরা যেটা দেখলাম, প্রধানমন্ত্রী কিন্তু সবগুলোকে একসাথে নিয়েই কিন্তু উনি মানে লাইভ সবকিছু করছেন। সেই ক্ষেত্রে কিন্তু A2I, ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টার, হেলথ মিনিস্ট্রি, হোম মিনিস্ট্রি এবং বিভিন্ন মোবাইল অপারেটর যুগ্মভাবে দেখা গেছে ডিজিটাল ম্যাপিং এর মাধ্যমে কিন্তু কাজ করে এই জিনিসগুলোকে কাজ করছে। আমাদের আরেকটা জিনিস হচ্ছে স্বাস্থ্য বাতায়ন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আরেকটা জিনিস হচ্ছে অনলাইন পেমেন্টের বিভিন্ন অ্যাপস আছে, যেটা আমরা ঘরে বসে থেকে আমাদের বিদ্যুৎ বিল বলি, গ্যাসের বিল বলি, যে কোনো বিল এখন কিন্তু আমরা ইজিলি ঘরে বসে থেকেই অনলাইন বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে কিন্তু আমরা দিতে পারছি, যে কারণে আমাদের কোথাও যেতে হচ্ছে না। আস্তে আস্তে কিন্তু দেখা যায় যে এই প্রযুক্তিকে আমরা ব্যবহার করছি, আমরা ঘরে বসে আছি ঠিকই, কিন্তু এই মানে আস্তে আস্তে আমরা যদি বহির্বিশ্বের মতো সর্বোচ্চ প্রযুক্তিটাকে এইভাবে ব্যবহার করতে পারতাম, তাহলে কিন্তু ঘরে বসে থেকেই সবগুলো কাজ আমরা করতে পারতাম। এবং এই স্ট্রেনটা যদি আমরা নিতে পারি, যেমন দেখা গেছে বাইরের বিশ্বে যখন তারা বাসে উঠে, হ্যাঁ, যেমন আমি অস্ট্রেলিয়ার এক্সাম্পল দিই, বাসে ওঠার ক্ষেত্রে দেখা যায় যে তারা কার্ড পাঞ্চ করছে, তো অটোমেটিক সেখানে স্টার্টিং পয়েন্ট ক্যালকুলেট হচ্ছে, যেখানে নামছে আবার কার্ড পাঞ্চ করছে, এন্ডিং ক্যালকুলেট হচ্ছে। তো স্টার্টিং আর এন্ডিং এর ডিস্টেন্স অনুযায়ী সেখানে কি হচ্ছে যে আমাকে মানে টাকা অলরেডি তার কার্ড থেকে কেটে নিচ্ছে। তো আমরা যদি এরকম করতে পারি, বা এখন কিন্তু প্রধানমন্ত্রী চেষ্টা করছে, যেমন ওএমএস এর চাল বিতরণ, যেটা হচ্ছে 10 টাকার যে চাল, সবকিছু সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসছে। মোবাইল অপারেটরকে ব্যবহার করে কিন্তু যেমন দেখা গেছে যে সবার মোবাইলে কিন্তু অলরেডি একটা অ্যামাউন্ট চলে গেছে, যাদের মোবাইলে যাওয়ার কথা, তো তারা রেজিস্ট্রেশন করার মাধ্যমে তাদের মোবাইলে একটা অ্যামাউন্ট কিন্তু প্রধানমন্ত্রী দিয়েছে। এরকম ভাবে সবকিছু যদি অনলাইন বেসড সার্ভিস যেখানে চালু করা যায়, তাহলে কিন্তু কোনো ধরনের, এবং অবশ্যই এটা কিন্তু সিকিউরিটি এনাবল থাকতেই হবে, এটা সিকিউরিটিকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে অনলাইন কার্যক্রমগুলিকে চালাতে হবে। এবং সেটা যদি করা যায়, তাহলে কোনো ধরনের দুর্নীতি কিন্তু আমরা কিন্তু সব ধরনের দুর্নীতি এখানে প্রতিরোধ করতে সক্ষম হব, আমরা যদি এটা আমরা ব্যবহার করতে পারি। আশা করা যায় বাইরে, এই কারণে তো বাংলাদেশ বাইরে কিন্তু তারা অনেক উন্নত এবং তাদের দুর্নীতি নাই। আসলে তাদের কারণ হচ্ছে কিছুই না, সবকিছুকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা, বা সবকিছুকে এই ডিজিটাল প্রযুক্তির সর্বোচ্চ পর্যায়ে নিয়ে আসা। তো সেটা যদি আমরা বাংলাদেশে করতে পারি অদূর ভবিষ্যতে বা খুব তাড়াতাড়ি, এখন যেহেতু করোনা ভাইরাসের কারণে আমরা সবকিছু আস্তে আস্তে সেই দিকে যাচ্ছি, তাতে আমার মনে হয় খুব তাড়াতাড়ি আমরা সেই দিনটা দেখবো যেখানে আমরা প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সেই জায়গাতে আমরা চলে যেতে পারবো। এটা আমার বিশ্বাস। পার্থদা, বলেন তোমরা। হ্যাঁ দাদা, আমি শুনতে পাচ্ছি। পার্থদা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা। হ্যাঁ এই অভিজ্ঞতা, পার্থদা কি আমাকে শুনতে পাচ্ছে? হ্যাঁ দাদা, আমি আপনাকে শুনতে আচ্ছা, পাচ্ছি। পার্থদা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, আপনি আপনার বলেন। কাছে, আমরা তো অনুষ্ঠান একদম শেষে চলে আসছি, প্রায় আর কয়েক মিনিটের ব্যাপার। আচ্ছা, আমি আপনার কাছে জানতে চাইবো যে আসলে আপনি আমাদের দর্শকদের এমন কোনো বিশেষ কথা কি বলতে চাইবেন, যেটা শুনলে তারা অন্তত এই সংকটের সময় আরো বেশি বেশি করে। আমি বলতে চাচ্ছি হ্যাঁ দাদা, আপনারা কি এই অভিজ্ঞতা, আমি কি পার্থদাকে হ্যাঁ আপনি হ্যাঁ শুনতে পাচ্ছেন আসলে? হ্যাঁ আমি শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছি দাদা। পার্থদা আপনি আমাকে শুনতে পাচ্ছেন তাই তো? হ্যাঁ, শুনতে পাচ্ছি। হুম। হ্যাঁ, আমি আপনার কোশ্চেনটা আমি শুনতে পাচ্ছি। পার্থদা তো আমি আমি আপনার কাছে একেবারেই শেষে একবার খুব সংক্ষেপে জানতে চাইবো, সেটা হচ্ছে যে আপনি কি আমাদের দর্শকদের জন্য এমন কোনো কথা বলবেন? আচ্ছা, আচ্ছা, যেটা হ্যাঁ শুনলে হচ্ছে দর্শকরা, আচ্ছা, দর্শকরা হচ্ছে আচ্ছা, প্রযুক্তি ব্যবহারে আরো বেশি উদ্বুদ্ধ হবে। খুবই অল্প। হ্যাঁ, অবশ্যই। আসলে আমরা দেখছি আমাদের এখন বর্তমানে করোনা ভাইরাসের কারণে এখন কিন্তু খুব পিক আওয়ার চলছে। যেমন দেখা গেছে যে আমাদের আজকের তথ্য অনুযায়ী আক্রান্ত কিন্তু 1251 জন।
যেখানে মৃত্যু কিন্তু 21 জন। তো দিন দিন কিন্তু পরিস্থিতি একটু খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আমরা আসলে সচেতন হতে হবে। আমরা যদি যেমন দেখা গেছে যে আমাদের একটা জিনিস হয়তো এই বছর আমরা করলাম না, সামনের বছর করব, হয়তো এই ধরনের আমরা যদি কিছু জিনিস একটু ছাড় দিতে পারি, তাহলে হয়তো যেমন দেখা গেছে যে এখনই হয়তো সবাই বাড়ি যাওয়ার জন্য খুব মানে একদম খুব উপচে পড়া ভিড়, বা বিভিন্ন গার্মেন্টস কর্মীরা কি অবস্থা, মানে আমরা যদি এই ভিড়গুলোকে একটু কমাতে পারি বা একটু সচেতন হই, বিশেষ করে বাইরের জায়গাগুলোতে করোনা ভাইরাসের বিস্তারটা একমাত্র রোধ করার প্রথম স্টেপটাই ছিল হচ্ছে মানুষের নিজের বিবেক থেকে তাদের ধারণা দিয়েছে যে না, আমাকে আহ ঘরে থাকতে হবে আমার নিজের স্বার্থেই এবং দেশের স্বার্থেই। আমরা যদি আমাদের নিজের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের মানুষের কল্যাণার্থে এবং বিশ্বের এরকম খারাপ অবস্থার সংবাদগুলি যেহেতু আমাদের দেখছি, এটা আমাদের মাথায় কতভাবে নাড়া দিচ্ছে, সেই জিনিসটার মতো যদি বাংলাদেশে সেই পরিণতি যদি দেখতে না চাই, তো অবশ্যই আমাদেরকে ঘরে থাকতে হবে, ঘরে থেকে প্রযুক্তিকে ব্যবহার করতে হবে, এবং সেই ব্যবহার করার মাধ্যমে আমরা দেশকে একটা জায়গায় নিয়ে যেতে পারবো এবং আমাদের দেশের আক্রান্তের সংখ্যা, মৃত্যুর সংখ্যা সবগুলি কমাতে পারবো। তা আমার কথা হচ্ছে সেটাই, যে আমাদের লকডাউনটাকে মানতে হবে। লকডাউনটাকে যদি আমরা না মানি বা আমরা সচেতন না হই, আমরা কিন্তু মৃত্যুর হারটাকে কমাতে পারবো না, আক্রান্তের সংখ্যাটাকেও কমাতে পারবো না। এই জায়গাতে আমাদের সচেতনতাই দরকার। হ্যাঁ, ধন্যবাদ পার্থদা আপনাকে। পার্থদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ দাদা, আমি আপনাকে শুনতে পাচ্ছি। ধন্যবাদ পার্থদা। আমরা তন্ময়দাকে শেষ মুহূর্তে হারিয়ে ফেললাম। ধন্যবাদ আপনাকে, আপনি সাথে থাকেন। আমি একটু মাহমুনা ম্যাডামের কাছে আসতে চাই। ম্যাডাম, আমরা তো একটা আলোচনা করলাম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। এমন কি কথা আছে যে আপনি বলতে চান আমাদের যারা ভিউয়ার, আমাদের যারা দর্শক, তাদের উদ্দেশ্যে, যে কথাগুলো এখনো পর্যন্ত আপনার এই প্রোগ্রামে বলা হয় নাই? আচ্ছা, থ্যাংক ইউ। আমাদের মধ্যে আসলে একটা ব্যাপার আছে যে প্রযুক্তি ভীতি আছে, যারা আসলে আমরা প্রযুক্তিতে ইউজ টু না, তাদের মধ্যে একটা প্রযুক্তি ভীতি আছে যে কিভাবে করবো এই যে ব্যাপারগুলো। তো আমার কথা হচ্ছে আমরা শুরু করি, হয়তো আমাদের একটু সময় লাগবে, কিন্তু আমরা চাইলে কিন্তু প্রযুক্তিটাকে নিজেদের মধ্যে অ্যাডাপ্ট করতে পারবো। হয়তো আমরা এখন ভালো আছি, ভবিষ্যতে যে আরো আল্লাহ না করুক আরো খারাপ সময় আসবে না, সেটা তো আর আমরা জানি না। তো আমরা যদি এখান থেকে শিখে যাই যে কিভাবে আমাদের সার্ভাইভ করতে হবে, আগামীতে আমাদের যে কোনো প্রবলেমের জন্য আমরা কিন্তু আহ, জাতি হিসেবে সহজেই কিন্তু এটাকে ওভারকাম করতে পারবো। আর সবার শেষে বলতে চাই যে দুঃসময়ের শেষ অবশ্যই হবে, সুন্দর সময় আসছে। ততদিন পর্যন্ত আমাদেরকে নিজেদেরকে নিরাপদে রেখে ঘরে থেকে এই সমস্যাটাকে মোকাবেলা করতে হবে, এই সময়টাকে অতিক্রম করতে হবে। সবার জন্য শুভকামনা, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। ধন্যবাদ মাহমুদ আপু, আমি শেষ মুহূর্তে যুক্ত হতে পারলাম। তো আপনাদের দুজনকে আমাদের আমি এবং হচ্ছে অভিজ্ঞতা কৃতজ্ঞতা জানাই। আপনারা এসে আমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করলেন। আমি আশা করি আমাদের দর্শকরা এই আলোচনা থেকে উপকৃত হবেন। পার্থতার কথা জেদ ধরে একটা কথা বলতে চাই আর কি। এখন সেটা হচ্ছে যে গত পরশু আমাদের এমডি স্যার আমাদের সাথে লাইভে এসেছিলেন। অলরেডি কিন্তু আমাদের ব্যাংক টোটালি অটোমেশন বা বিষয়টা এরকম যে আমরা কিন্তু রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং এখন করতে পারি। বিভিন্ন ধরনের অনলাইন চিন্তা আমাদের ব্যাংকে আসছে। আমাদের এফডি স্যারের নেতৃত্বে আমরা রেমিটেন্সের অ্যাপ, বিকাশের সাথে ইন্টিগ্রেশন, ব্যাংকিং অ্যাপ, অনেক ধরনের ডিজিটাল প্রযুক্তির ব্যবহার আমাদের ব্যাংক দিনকে দিন বাড়ছে। তো আমরা আশা করি অগ্রণী ব্যাংক হচ্ছে প্রাতিষ্ঠানিক ভাবেই প্রযুক্তির সাথে আরো বেশি ভালোভাবে ইন্টিগ্রেটেড হবে, প্রযুক্তির ব্যবহারটা ভালো করে করবে, আমরা সবাই উপকৃত হব। তো আপনাদের দুজনকে আবারও কৃতজ্ঞতা জানাই, আবারও ধন্যবাদ জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক যারা আমাদের এতক্ষণ দেখলেন শুনলেন, তা আপনারা এখান থেকে আশা করি উপকৃত হবেন। আপনারা নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। এখন আমি এবং অভিজ্ঞতা আপনাদের সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি, শুভ বিদায়। শুভরাত্রি, শুভ বিদায়। তন্ময়দা, আমি একটু কথা বলি। সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের ঝড়ের যে পূর্বাভাসটা পেয়েছি, আমরা আগামীকালকে প্রোগ্রাম করতে পারবো কিনা এটা একটু আছে, ঝড়ের যে পূর্বাভাস পাচ্ছি। যদি ঝড় হয় আমরা হয়তো প্রোগ্রামটা না করতে পারি।
দর্শকদের যারা আছেন তাদের জন্য শুভকামনা থাকলো। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি। শুভরাত্রি।